অশান্ত মণিপুরে কিছুদিন আগেই শান্তি চেয়ে বার্তা দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মাসের পর মাস ধরে চলা রক্তক্ষয়ী অশান্তির জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমাও চেয়ে নেন বীরেন। এবার তার মাঝেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে তারপরই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। আজ মণিপুরে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেখানে মণিপুর হিংসা নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল কংগ্রেসের। তার আগের দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বীরেন। প্রসঙ্গত 2023 সালের মে মাস থেকে মেইতেই এবং কুকি-জ সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত মণিপুর। মাঝে কিছুদিন বিরতির পর গত বছরের সেপ্টেম্বর মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। রাজ্যের 5 জেলায় জারি করা হয় কারফিউ। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছিল। 27 বছর পর দিল্লির মসনদ দখল করেছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠান সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফর সেরে আসার পরেই হওয়ার কথা হতে পারে। তাই আগামী 15 ফেব্রুয়ারির পর শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে দিল্লিতে, এমনটাই খবর বিজেপি সূত্রে। ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর প্রথমবার আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বিজেপির শপথ গ্রহণে চমক আনতে এনডিএর তাবর নেতা ও মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানাতে চলেছে নেতৃত্ব। প্রসঙ্গত, শনিবারেই দীর্ঘ 27 বছর পর আম আদমি পার্টিকে হারিয়ে ক্ষমতার দখল নিয়েছে বিজেপি। 70 আসনের দিল্লি বিধানসভায় 48 আসনই দখল করেছে পদ্ম শিবির। বিজেপি ক্ষমতায় আসার পরেই দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়। একের পর এক অনেক নাম আসতে শুরু করে। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে বিজেপির মুখ হিসাবে উঠে এসেছেন পরবেশ বার্মা। সামনেই রাজ্যের বাজেট অধিবেশন। তার আগে স্টেট মিউজিয়াম, উড়ালপুল, এলিভেটেড করিডোর, জেলা গ্রন্থাগার ভবন সহ শিলচর ও উদারবন্দ বিধানসভা কেন্দ্র এলাকায় থমকে যাওয়া বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া নাড়লেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। সম্প্রতি দিশপুরে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রায় হিমঘরে ঠেলে দেওয়া শিলচর নর্মাল স্কুল চত্বরে প্রস্তাবিত স্টেট মিউজিয়াম, উড়াল সেতু, ডাকাইপট্টিতে অর্ধসমাপ্ত ইউথ হোস্টেল ও ইটখোলায় স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামের জন্য অর্থ বরাদ্দ সহ জেলা গ্রন্থাগার ভবনের কাজ দ্রুত সম্পন্ন করা এবং শিববাড়ি রোডে এলিভেটেড করিডোরের কাজ ত্বরান্বিত করার দাবি জানান। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি তুলে দেন দিলীপ। রাজ্যে বাজেট অধিবেশন শুরুর আগে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভার ইচাবিল চা বাগান বেসরকারীকরণের মুহূর্তে শ্রমিকদের ন্যায্য দাবি দাবা আদায়ের প্রতিবাদে সোচ্চার হলেন স্থানীয় বাগান শ্রমিকরা। শনিবার বিকেলে ইচাবিল মজদুর সংঘের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন বাগানের পুরুষ মহিলা শ্রমিক সহ বাগানের পঞ্চায়েতের প্রতিনিধিরা। তারা বলেন, তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া সহ আনুষাঙ্গিক দাবি মেনে বাগান যেন হস্তান্তর করা হয়। এ মর্মে বাগান পঞ্চায়েত সভাপতি রাজু কুর্মি সাংবাদিকদের বলেন, তারা খবর পেয়েছেন যে বাগানটি এটিসির অধীন থেকে বেসরকারি মালিকানাধীন হতে চলেছে। এমতাবস্থায় তারা শ্রমিকের বকেয়া পাওনা সহ রেশন সামগ্রী সহ শ্রমিক আবাস বরাদ্দের দাবি উত্থাপন করেছেন। তাছাড়া অবসরপ্রাপ্ত শ্রমিকদের পরিবর্তে তার পরিবারের সদস্যকে কাজে নিযুক্ত করা এবং সরকারি ঘোষণা মতে শ্রমিকদের দৈনিক হাজিরা 228 টাকা দেওয়া দাবি করেন। নির্বাচনে পরাজিত হয়েছে দল।
দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অতিশী মারলেনা। শনিবার নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। রবিবার সকালে রাজভবনে লেফটেন্যান্ট গভর্নর বিকে সাক্সেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিলেন অতিশী। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বছর সেপ্টেম্বরেই দায়িত্ব গ্রহণ করেছিলেন অতিশী। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিতের পর তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে রাজধানীতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব হাতে নেন অতিশী। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিংহরা যখন জেলে, সেই সংকটের সময় দলকে নেতৃত্ব দিয়েছিলেন অতিশী। জেলে বসেই এবং জামিনে বেরিয়ে আসার পরও তার উপরই ভরসা রেখেছিলেন কেজরিওয়াল। দিল্লির মানুষের হাতে বিচারের দায়িত্ব ছেড়ে দেওয়ার যখন মুখ্যমন্ত্রী পদ ছাড়ার ঘোষণা করেন কেজরিওয়াল, সেই সময়ও অতিশীর হাতেই দিল্লির দায়িত্ব অর্পণ করা হয়। তৃতীয়বার কেজরিওয়াল জিতে ফিরলে হয়তো তিনি আবার মুখ্যমন্ত্রী হতেন, কিন্তু দিল্লির মানুষ তার দলকে নির্বাচন করেননি। গার্হস্থ্য হিংসার মামলায় অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে এগোতে হবে। এ ধরনের মামলায় অভিযুক্তর পরিবারের লোকজনকে অযথা জড়ানো যাবে না। এক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কিনা তা অবশ্যই বিবেচনা করতে হবে। এক মহিলার দায়ের করা মামলার শুনানির পর্যবেক্ষণে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিবি রাগনতনা এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ বলেছে, বিবাহিত সম্পর্কের বিবাদ মামলায় আবেগ জড়িয়ে থাকে, তাই নির্যাতিতার রক্ষাকর্তা হয়ে দাঁড়াননি অথবা নীরব দর্শক হয়ে থেকেছেন। বাড়ির এমন লোকজনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়, কিন্তু গার্হস্থ্য হিংসা মামলায় অভিযোগ এবং ধারাগুলি যতদূর সম্ভব সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। তা না হলে নির্বিচারে পরিবারের সব সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করলে কঠোর ফৌজদারি প্রক্রিয়ার অপব্যবহারের আশঙ্কা থেকে যায়। তেলেঙ্গানার এক মহিলা তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ মামলা দায়ের করেছিলেন। অভিযুক্তদের তালিকায় ছিলেন মূল অভিযুক্তর মামি এবং এক তুতো ভাই। সেই মামলা থেকেই রেহাই চেয়ে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্তরা, কিন্তু হাইকোর্ট সেই আর্জিতে সাড়া দেয়নি। সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া বাতিল করে দিয়েছে। 2025 দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি 48টি আসনে জিতে জয়ী হয়েছে। রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। এখন বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের সুযোগ আসবে। বিজেপি তাদের ইশতেহারে রাজধানী দিল্লির জন্য অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে। সেই নিরিখে সময়ে সময়ে বদলে যাবে দিল্লি। দিল্লির জনগণকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি, 3 বছরের মধ্যে যমুনা নদী পরিষ্কার করা হবে, একটি নদীর তীর গড়ে তোলা হবে, 3 বছরের মধ্যে আবর্জনার পাহাড় অদৃশ্য হয়ে যাবে, গ্যাস সিলিন্ডার 500 টাকায় পাওয়া যাবে, হোলি এবং দীপাবলিতে বিনামূল্যে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার, দরিদ্র শ্রেণীর মহিলারা প্রতি মাসে 2500 টাকা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে। চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে। 60 থেকে 70 বছর বয়সী প্রবীণ নাগরিকরা প্রতি মাসে 2500 টাকা পেনশন পাবেন। বয়স 70-এর বেশি হলে পেনশনের পরিমাণ হবে 3000 টাকা। এখানেই শেষ নয়, কেজি থেকে পিজি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে। 13,000 বৈদ্যুতিক বাস চালানো হবে রাজধানীতে। দিল্লির আশেপাশের মহাসড়কগুলির উন্নয়নে 35,000 কোটি টাকা ব্যয় করা হবে। নতুন কলেজ নির্মাণ করা হবে। 3টি 2026 সালের মধ্যে প্রস্তুত করা হবে। অটো, ট্যাক্সি এবং ই-রিক্সা চালকরা 10 লক্ষ টাকার বীমা এবং 5 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা পাবেন।